Hello students, welcome to Smart Pathshala. Today I will introduce about genetics and evolution, and my today's topic is Introduction to Heredity and Mendelism. সবাই প্রথমে আমরা যেটা জানা দরকার এটা হচ্ছে জেনেটিক্স মানে কি, জেনেটিক্স জিনিসটা কি। ঠিক আছে, জেনেটিক্স জিনিসটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা বলতে পারি যে জেনেটিক্স জিনিসটা হলো যেটা একটা বায়োলজির পার্ট বলতে পারি যেটা ডিল করে হেরিডিটি আর ভেরিয়েশনের সঙ্গে। ঠিক আছে, আবার আমরা এটাও বলতে পারি যে এটা একটা কালেকটিভ ওয়ার্ড যেটা দুইটা কিওয়ার্ড দ্বারা ডেরিভেশন করানো যায়, একটা হেরিডিটি আর একটা ভেরিয়েশন। আচ্ছা, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে হেরিডিটি কি আর ভেরিয়েশন কি। ঠিক আছে, হেরিডিটি হচ্ছে আমাদের প্যারেন্টাল ক্যারেক্টারস গুলো যখন অফস্প্রিং এ ট্রান্সমিশন হয় তখন আমাদের ক্যারেক্টার আর প্যারেন্টাল ক্যারেক্টারের যে মিলগুলো দেখা যায় এই ক্যারেক্টার গুলোকে আমরা হেরিডিটি বা হেরিডিটারি ক্যারেক্টারস বলি। ঠিক আছে, আমি একটু লিখে দিচ্ছি তোমাদের জন্য। ট্রান্সমিশন অফ parental characters to offspring। ঠিক আছে, মানে আমাদের বাবা মা থেকে আমাদের যে ক্যারেক্টার গুলো আসে বা যা মিল দেখতে পারি আমরা হেরিডিটারি ক্যারেক্টারস গুলো, এগুলোকে আমরা কি বলি? হেরিডিটি বা হেরিডিটারি ক্যারেক্টারস। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন ভেরিয়েশন মানে কি? ভেরিয়েশনটা হলো আমাদের পরিবারে আমরা 4 জন আছি, আমার একটা ভাই বা বোন আছে। সাপোজ আমরা ধরতে পারি আমার একটা ভাই বোন আছে, এটার মধ্যে আমার যে প্যারেন্টাল ক্যারেক্টার গুলি আছে আমার বাবা মার ক্যারেক্টার গুলি আমার সাথে মিলে, কিন্তু আমার ভাই বা বোনের সাথে নাও মিলতে পারে সবগুলো। ঠিক আছে, এই জিনিসটাকে বলছি আমরা একটা স্পিসিস বা একটা গ্রুপ অফ স্পিসিসে যখন আমরা থাকি সবার ক্যারেক্টার গুলো নাও সিমিলার থাকতে পারে, যে ডিফারেন্সিয়েশনটা বা ডিফারেন্সটা আসে এটাকে আমরা বলতে পারি ভেরিয়েশন। ঠিক আছে, লিখে দিয়েছি, তোমরা নোট ডাউন করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে ভেরিয়েশনের পার্ট আছে কিছু, সোমাটিক ভেরিয়েশন, জার্মিনাল ভেরিয়েশন, জেনেটিক ভেরিয়েশন, কিছু পার্ট আছে, এগুলো আজকে ডিসকাস করবো না। আজকে যেহেতু আমার পার্টের ডিসকাশনের পার্ট হচ্ছে হেরিডিটি আর মেন্টালিজম, আমি এটার উপরে নজর দিচ্ছি আজকে তোমাদের। ঠিক আছে, তাহলে আমি এটা মুছে ফেলছি। আচ্ছা, আমাদের প্রথম জানতে হবে যে জেনেটিক্সটা কে নাম দিয়েছিল বা কার দ্বারা প্রথম আবিষ্কৃত হয়েছিল বা কে করেছে বা এটা কার দ্বারা ফর্মুলেটেড হয়েছে বা কি। ঠিক আছে, জেনেটিক্স টার্মটা কখন দিয়েছিল? জেনেটিক্স টার্ম ওয়াজ গিভেন বাই ডব্লিউ বেটসন। ঠিক আছে, টার্মটা দিয়েছিল ডব্লিউ বেটসন। আমি তোমাদের একটা কথা বলতে চাই যে সব চ্যাপ্টারে হয়তোবা আমাদের সায়েন্টিস্টের নামগুলো মনে রাখতে হয় না। ঠিক আছে, কিন্তু কিছু কিছু চ্যাপ্টার আছে যে আমাদের সায়েন্টিস্টের নামগুলো মনে রাখতে হয়, কারণ এগুলি অনেক সময় আমরা দেখি কি এক্সামে আসে, এন্ট্রান্স হোক কি বোর্ড এক্সাম হোক এগুলি আসে। ঠিক আছে, এগুলো আমরা নোট ডাউন করে রাখলে আমাদের সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পারি জেনেটিক্স, আমরা যেহেতু জেনেছি যে জেনেটিক্স এর টার্মটা দিয়েছে ডব্লিউ বেটসন, তো আমরা আরো একটা জিনিস দেখবো যে father of genetics। Father of genetics is Gregor Johann Mendel। ঠিক আছে, এটাও নোট ডাউন করে নাও, এটা পরীক্ষাতে অনেক সময় বোর্ড এক্সামও আসে, আবার অনেক সময় আমরা দেখতে পাই কি এন্ট্রান্স এক্সাম গুলোতেও এগুলো আসতে পারে। ঠিক আছে, ফাদার অফ জেনেটিক্স ইজ গ্রেগর জোহান মেন্ডেল। আরেকটা জিনিস যেটা রিসেন্টলি দেখা যায় কি আসে এক্সামের মধ্যে, যে
হিউম্যান জেনেটিক্স কি আবিষ্কার করেছে? হিউম্যান জেনেটিক্স is invented or formulated by A. Garrod. ঠিক আছে, এই তিনটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট। যে আমাদের জেনেটিক্স নামটা কে দিয়েছে, জেনেটিক্স এর ফাদার কে, হিউম্যান জেনেটিক্স কে আবিষ্কার করেছে। ঠিক আছে, তোমরা এটা নোট ডাউন করে নাও। আচ্ছা, এখন আমি আমার নেক্সট টপিক, যেটা টার্মস রিলেটেড টু হেরিডিটি, যেগুলো আমাদের যে টার্ম গুলো বা ডেফিনেশন গুলো বা নর্মাল আইডিয়া আমরা যেটাকে বলি, যে আমার নর্মাল আইডিয়াটা লাগবে আমার কোনো মেন্ডেলিজমের যে কোনো একটা সূত্র জানতে বা মেন্ডেলিজমের যে কোনো একটা ক্রস করতে। তোমরা ক্লাস 10 দেখেছো যে আমরা মনে হয় কি ক্রস করেছি, ডায়াবিট ক্রস করেছি, মেন্ডেলের 3টা সূত্র ছিল, এগুলো পড়েছি আমরা। ঠিক আছে, এগুলো তোমাদের ক্লাস 12 এর জন্য নতুন না, ক্লাস 10 যারা বায়োলজি ঠিক করে পড়েছো আশা করি ওদের জানা আছে। যেহেতু জানা আছে, কিছু টার্ম আমাদের মনে রাখতে হয় ক্রস করার আগে, এগুলো আমি লিখে দিচ্ছি তোমার জন্য, বলেও দিচ্ছি। টার্মস রিলেটেড টু হেরিডিটি। আচ্ছা, ফার্স্ট অফ অল যে জিনিসটা আসে এটা হচ্ছে জিন। জিন জিনিসটা কি? এটা হচ্ছে ট্রান্সমিশন অফ বায়োলজিক্যাল ক্যারেক্টার্স, জিনটা। ঠিক আছে, আমাদের মানে যেমন আমরা দেখেছি হেরিডিটি, হেরিডিটির মতন জিনটা, যে বায়োলজিক্যাল ক্যারেক্টার্স গুলি যখন আমাদের ট্রান্সমিশন হয় আমাদের প্যারেন্টাল থেকে অফস্প্রিং এ, এটাকে আমরা জিন বলি। আমরা বলি যে আমাদের জিন একরকম, তো জিনটা কি আসলে? যে আমরা বায়োলজিক্যাল ক্যারেক্টার ট্রান্সমিশন, বায়োলজিক্যাল ক্যারেক্টার ট্রান্সমিশন। নেক্সট আমাদের আসে এলিল বা এলিলোমর্ফ কি। বাংলাতেও সেম, এই জন্য আমি এগুলো বাংলাতে আর ইংলিশ এখন সেম, এই টার্ম গুলো তোমাদের আমি বলে দিচ্ছি। যখন বাংলাতে আসবে কোনো টার্ম আমি বাংলাতে বলে দেবো। যেহেতু ইংলিশ আর বাংলা এখন সেম, এলিলকে এলিলে বলে, তাহলে আমরা এটাই বলছি। এলিল আর এলিলোমর্ফ কি জিনিসটা? আমরা যদি ধরি যে আমাদের কাছে একটা জোড়া কন্ট্রাস্টিং পেয়ার অফ ক্যারেক্টার্স কে আমরা নর্মালি আমরা একটা জোড়া মানে কন্ট্রাস্টিং পেয়ারস অফ ক্যারেক্টারকে আমরা বলি এলিল বা এলিলোমর্ফ। ঠিক আছে, তাহলে এটা জোড়াটা কেমন হতে পারে? এটা হোমোজাইগোট হতে পারে বা হেটেরোজাইগোট হতে পারে। তো হোমোজাইগোটের ক্ষেত্রে কি দেখা যায়, বা ডোমিনেন্ট এলিল আমরা যেটা বলি, এলিল দুই প্রকারের হয়, ডোমিনেন্ট এলিল আর হচ্ছে রিসেসিভ এলিল। ডোমিনেন্ট এলিল বলতে আমরা যেটা বুঝি, যেটা নিজেকে নিজেই এক্সপ্রেস করতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি একটা পি প্ল্যান্টের টল ক্যারেক্টার দুটোটা নিই, ক্রস করি, ঠিক আছে, বা টল ক্যারেক্টারে যদি নিই টি, যেটাকে আমরা ডিফাইন করি টলনেস দিয়ে, এটা ডোমিনেন্ট ক্যারেক্টার, মানে এটা নিজেকে নিজে ডোমিনেট করতে পারে, নিজেই এক্সপ্রেস করতে পারে। ঠিক আছে, বা এটাও দিতে পারে এক্সাম্পল স্মল টি, যেটাকে আমরা বলি ডোয়ার্ফ। ঠিক আছে, এগুলোই নিজেকে নিজে এক্সপ্রেস করতে পারে। ঠিক আছে, রিসেসিভ এলিলে কি হয়, এটা নিজেকে নিজে এক্সপ্রেস করতে পারে না,
ঠিক আছে। আর এটার ক্ষেত্রে হেটারোজাইগাস একটা কন্ডিশন দেখা যায়। হেটারোজাইগাস হেটারোজাইগাস কন্ডিশন দেখা যায়, যার জন্য আমাদের কি হয়, ডমিনেন্টের ক্ষেত্রে যেরকম একটা স্পিসিস বা একটা ক্যারেক্টার ডমিনেন্ট হয়ে থাকে বা আমরা যেটাকে এক্সপ্রেস করতে পারি, এটা রিসিসিভের ক্ষেত্রে হয় না। হেটারোজাইগাস কি করে, যেহেতু আমরা যখন একটা ক্রস করি টল আর শর্টের মধ্যে, সেম এটা যখন ডমিনেন্ট ক্যারেক্টার থাকে, এটা যদি ডমিনেন্ট হয়, রিসিসিভ ক্যারেক্টারকে এটা নিজেকে এক্সপ্রেস করতে পারে না, এটা রিসিসিভ ক্যারেক্টার। তখন আমরা দেখি ক্রস করতে গেলে এই কন্ডিশনটা হাইব্রিড কন্ডিশন হয়ে যায়। হাইব্রিড টল, এই কন্ডিশনটাকে আমরা বলতে পারি হাইব্রিড টল। ঠিক আছে, যখন আমরা ক্রস করবো তখন দেখবো, এটা আমি ক্রস দেখাইনি, ক্রস দেখালে তখন বুঝতে পারবে যে কি কারণে এটা হয়েছে। ঠিক আছে, এখন আমি শুধু তোমাদের এটাই বলছি যে রিসিসিভ এলিল নিজেকে এক্সপ্রেস করতে পারে না। ঠিক আছে, যার কারণে এটা হেটারোজাইগাস কন্ডিশনে থেকে যায়। ঠিক আছে, আমরা নেক্সট আসতে পারি হোমোজাইগাস আর হেটারোজাইগাস কি। এটা আমাদের মেইন কারণ, আমরা যখন কোন একটা ক্রস করব, এটা কি হোমোজাইগাস কন্ডিশনে আছে না হেটারোজাইগাস কন্ডিশনে আছে, আমরা এটা বুঝতে হবে। আর যখন আমরা এগুলো নাম দেব যে টল ক্যারেক্টার, হাইব্রিড ক্যারেক্টার না ডোয়ার্ফ ক্যারেক্টার, তখন আমাদের হোমোজাইগাস হেটারোজাইগাস কন্ডিশন দেখাতে হবে। ঠিক আছে, দেখবো আমি এটা বুঝে, হোমোজাইগাস আর হেটারোজাইগাস কন্ডিশনটা কি। হোমোজাইগাস কন্ডিশনে আমাদের দুইটা পেয়ারে বা দুইটা ক্যারেক্টারে সেম থাকবে, যেমন ক্রোমোজোমের দুটো ক্যারেক্টার আমাদের সেম থাকবে। যেমন দুটোটা যদি ক্যারেক্টার দুটোটা টল হতে হবে, তাহলে ক্যারেক্টার দুটোটা শর্ট হতে হবে বা ডোয়ার্ফ হতে হবে। ঠিক আছে, আর হেটারোজাইগাস কন্ডিশনে কি থাকে, একটা টল ক্যারেক্টার থাকলে আর একটা ডোয়ার্ফ ক্যারেক্টার প্রেজেন্ট থাকে। এই জন্য এটাকে আমরা হেটারোজাইগাস কন্ডিশন বলি বা হেটারোজাইগাস ক্যারেক্টার বলতে পারি। আর হোমোজাইগাস কন্ডিশনে কি দেখতে পাই আমরা, যদি টল থাকে তাহলে ক্যারেক্টারটা দুটোটা পেয়ার বা দুটোটা ক্যারেক্টারে যে একটা পেয়ার করবে এটা টল থাকবে, যেটা টলনেস কে ডিনোট করবে, আর দুটোটা হয়তো ডোয়ার্ফ কন্ডিশনে থাকবে, যেটা ডোয়ার্ফ কে ডিনোট করবে। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সট চলে যাব মোনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস কাকে বলে। আমরা ক্লাস 10 এ দেখেছি যে মোনোহাইব্রিড ক্রস আর ডাইহাইব্রিড ক্রস ছিল। ঠিক আছে, আমরা যখন একটা জোড়া শুধু একটা গ্রুপ অফ স্পিসিস অফ অর্গানিজমের উপরে আমরা ক্রস করি, তখন আমরা দেখতে পাই যে এই ক্রসটাকে আমরা মোনোহাইব্রিড ক্রস বলি। ঠিক আছে, এই ক্রস বিটুইন ঠিক আছে, এই ক্রস বিটুইন পেয়ার অফ ওয়ান গ্রুপ অফ অর্গানিজমস। ঠিক আছে, একটা গ্রুপের মধ্যে মানে একটা গ্রুপের মধ্যে যদি আমরা একটা ক্রস করি, তখন আমরা এই ক্রসটাকে বলতে পারি মোনোহাইব্রিড ক্রস। সেম ডাইহাইব্রিড ক্রসে টু ইন্ডিভিজুয়াল গ্রুপের সঙ্গে যদি আমরা ক্রস করি, টু ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ অর্গানিজমের সঙ্গে যদি ক্রস করি, তখন আমরা এই ক্রসটাকে বলতে পারি ডাইহাইব্রিড ক্রস। ঠিক আছে, মোনোহাইব্রিড গেল, ডাইহাইব্রিড গেল, আমরা জেনে ফেলেছি হোমোজাইগাস কি, হেটারোজাইগাস কি। এখন আমরা জানবো যে জিনোটাইপ আর ফিনোটাইপ কি। জিনোটাইপ হচ্ছে কালেকশন অফ গ্রুপ অফ
ক্যারেক্টার্স, বায়োলজিক্যাল ক্যারেক্টার্স বা হেরিডিটি ক্যারেক্টার্স, ঠিক আছে, যেটা আমরা ইন্টারনাল ক্যারেক্টার্স বলতে পারি। ঠিক আছে, দেখতে পারি আমরা কালেকশন অফ হেরিডিটারি ক্যারেক্টার্স। ঠিক আছে, আর ফিনোটাইপটা কি ডিনোট করে? ফিনোটাইপটা ডিনোট করে আমাদের এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ ঠিক আছে, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স অফ অর্গানিজম যেটা ডিনোট করে এটা আমরা ফিনোটাইপ বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু জেনেছি কি হোমোজাইগাস কি, হেটারোজাইগাস কি, মনোহাইব্রিড ক্রস কি, ডাইহাইব্রিড ক্রস কি, জিনোটাইপ, ফিনোটাইপ। এখন আমরা জানবো যে আমরা পানেট স্কয়ার একটা বলি নাম, পানেট স্কয়ার, বা সহজে আমরা একটা কথা বলি চেকার বোর্ড অর চেকার বোর্ড। ঠিক আছে, আমাদের এবার একটা কোশ্চেন এসেছিল ক্লাস 12 এ যে ডাইহাইব্রিড ক্রসটা করো বা দেখাও পানেট স্কয়ারের সাহায্যে। ঠিক আছে, তো আমরা অনেক সময় চেকার বোর্ড বলতে বলতে পানেট স্কয়ার নামটা ভুলে যাই। পানেট স্কয়ার জিনিসটা কে আবিষ্কার করেছিল? পানেট স্কয়ার আর চেকার বোর্ড আবিষ্কার করেছিল আরসি পানেট। ঠিক আছে, নামটা নোট ডাউন করে ফেলো, নামটা দরকার হতে পারে। আরসি পানেট পানেট স্কয়ার বা চেকার বোর্ড আবিষ্কার করেছিল। ঠিক আছে, এটার দ্বারা আমরা কি করতে পারি? আমরা দুইটা পেয়ার বা একটা পেয়ার, ওয়ান অর টু পেয়ার one or two pair of allele or genes ক্রসিংটা পসিবল এর দ্বারা। ঠিক আছে, পানেট স্কয়ারে মানে চেকার বোর্ডে আমরা ক্রসিংটা করি। ঠিক আছে, এখন আমরা দেখবো মেন্ডেলিজম। আমি যে টপিকটা লিখেছি তোমাদের মেন্ডেলিজম, মেন্ডেলিজম জিনিসটা বলতে মানে আমরা কি বুঝি, আর মেন্ডেলিজম জিনিসটা কি আসলে? মেন্ডেলিজম বলতে আমি মেন্ডেলের যে ক্যারেক্টার বা যেগুলি ল গুলো আবিষ্কার করেছে মেন্ডেল, বা কিভাবে আবিষ্কার করেছে, কার উপরে করেছে, বা মেন্ডেল কি আবিষ্কার করেছিল, প্রথমে কে কি করেছিল, এগুলো বলতে যাচ্ছি। ঠিক আছে, মেন্ডেল ফার্স্ট আবিষ্কারটা পি প্ল্যান্ট, যেটাকে গার্ডেন পি বলি, এটার উপর আবিষ্কার করেছিল। ঠিক আছে, মেন্ডেলের আবিষ্কারটা মেইন যে ক্রস গুলো মেন্ডেল করেছে বা যে ল গুলি আছে সবগুলো লর ভিতরে ডেসক্রিপশন যা আছে সব মেন্ডেলের ডেসক্রিপশন গুলো পি প্ল্যান্ট অর গার্ডেন পির উপরে। ঠিক আছে, মেন্ডেলের আমরা সূত্র ছিল। পি প্ল্যানটা কেন মেন্ডেল সিলেক্ট করেছিল, এটার ফার্স্ট কারণ হচ্ছে যে এটার মধ্যে ইট ইজ বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। ঠিক আছে, আর ক্রস বিটুইন টু ইন্ডিভিজুয়ালস is easy in pea plant। আমরা দেখতে পাই মেন্ডেলের ক্রসের ভিতরে যে অনেক তাড়াতাড়ি আমরা ক্রস গুলো করতে পারি। ঠিক আছে, এই জন্য মেন্ডেল যে বলেছিল যে ক্রসটা খুব তাড়াতাড়ি হয়, খুব শর্ট টাইম পিরিয়ডে হয়, আমরা খুব তাড়াতাড়ি একটা জেনারেশন পেয়ে যাই মেন্ডেলের এই পি প্ল্যান্টের ক্রস দ্বারা। যে
এক্সপেরিমেন্টটা ছিল প্রি প্ল্যান্টের উপরে, কিভাবে আমাদের ক্রস গুলো তাড়াতাড়ি আসতে পারে। ম্যান্ডেল এটা কিভাবে ডিনোট করেছিল, এটা হচ্ছে এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, আর এটার মধ্যে মেইন যে দুটোটা, যে আমরা যে কোনো দুইটা ক্রস করতে সময় বা যে কোনো দুইটা ইন্ডিভিজুয়াল ক্রস করতে সময় যদি শর্ট টাইম পিরিয়ডে বা জেনারেশনটা তাড়াতাড়ি আসে, এই জন্য আমরা প্রি প্ল্যান্টকে ব্যবহার করি। ঠিক আছে, মেন্ডেলিজম গেল, এবার আসছে লজ অফ মেন্ডেল। ঠিক আছে, লজ অফ মেন্ডেল বলতে আমরা নর্মালি জানি যে তিনটা ল বেশিরভাগ আমাদের কাজ লাগে, আর একটা ল আমাদের লাগে না, বা যেটা আমরা পড়ি না বা বইতেও অনেক সময় থাকে না। আমরা দেখি যে ল অফ ইউনিট ক্যারেক্টার, যে লটা বেশিরভাগ আমাদের লাগে না, বা যে লটা ফার্স্ট ল ছিল মেন্ডেলের ইনহেরিটেন্সের আগে। ঠিক আছে, নেক্সট তিনটা ল আমি যেটা বলবো, এটা মেন্ডেল ইনহেরিটেন্সের তিনটা ল। ঠিক আছে, এটা মেন্ডেল ইনহেরিটেন্সের আগে ফার্স্ট ল যেটা আবিষ্কার করেছিল, এটা হচ্ছে ল অফ ইউনিট ক্যারেক্টার। ঠিক আছে, নেক্সট তিনটা মেন্ডেলের ইনহেরিটেন্সের ক্যারেক্টার। ফার্স্ট ল যেটা আমরা বলতে পারি ইনহেরিটেন্স ক্যারেক্টারের মধ্যে হচ্ছে ল অফ ডোমিনেন্স। নর্মালি আমরা ল অফ ডোমিনেন্স বলি, বা এটাকে আমরা ল অফ ডোমিনেন্স অর রিসিসিভনেস বলতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা আছে এটা আমরা বলতে পারি ল অফ সেগ্রিগেশন। Mendelian next inheritance law of segregation। ঠিক আছে, তোমরা এগুলো লিখে নিতে পারো। নেক্সট এন্ড লাস্ট ল মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ঠিক আছে, মেন্ডেলের এই চারটা ল ছিল, কিন্তু এই লটা মেন্ডেলের ফার্স্ট ল, যেটা হয়তোবা আমাদের ইনহেরিটেন্স বা ক্রস করতে, ক্রসের এটা কোনো কাজ নেই, কারণ এটা ক্যারেক্টার গুলো ডিনোট করেছিল যে একটা প্রজাতির একটাই ক্যারেক্টার, বা যারা শেপ কালার এগুলো সেম না। ডোমিনেন্টের ক্ষেত্রে কি, রিসিসিভের ক্ষেত্রে কি, মেন্ডেল এটার মধ্যে 7টা আলাদা ক্যারেক্টার ডিনোট করেছিল। ঠিক আছে, আমি আস্তে বলছি তোমাদের, আগে দেখে নেওয়া। লাস্টে মেন্ডেলের ক্যারেক্টার অফ ইনহেরিটেন্স এর মধ্যে তিনটা ক্যারেক্টার আছে, একটা ল অফ ডোমিনেন্স অর রিসিসিভনেস, ল অফ সেগ্রিগেশন, আর ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ঠিক আছে, আচ্ছা আমি বলি ফার্স্টে ল অফ ইউনিট ক্যারেক্টার জিনিসটা কি। ল অফ ইউনিট ক্যারেক্টার বলতে মেন্ডেল 7টা ক্যারেক্টার ডিনোট করেছিল, যেটার ভিতরে ফ্লাওয়ারের যদি আমি কালার ধরি, স্যাম্পল নিয়ে আমি কালার অফ ফ্লাওয়ার যদি নিই, ডোমিনেন্টের ক্ষেত্রে আর রিসিসিভের ক্ষেত্রে দুটোর কালার আলাদা ছিল। ঠিক আছে, যদি আমি ধরি ফ্লাওয়ারের ক্ষেত্রে, ডোমিনেন্টের ক্ষেত্রে যদি পিঙ্ক থাকে, এটার ক্ষেত্রে হোয়াইট ছিল। ঠিক আছে, বা যদি আমি এটাকে রেড ধরি, সরি রেড ছিল আর হোয়াইট ছিল, এটা আমরা ক্রস করার পরে দেখি যে এটা একটা আলাদা কালার আসে, পিঙ্ক কালার, যেটা আমরা পরে দেখবো ইনকমপ্লিট ডোমিনেন্স। কি কারণে মেন্ডেলের এই ফার্স্ট লটা আমাদের প্রযোজ্য না, বা আমরা দেখিনি পরে, এটার একটাই কারণ যে যখন আমরা ক্রস করেছি বা মেন্ডেলের এই সূত্রটা দিয়ে ক্রস করা হয়েছিল, তখন আমরা এটার ইনকমপ্লিট ডোমিনেন্স সূত্রটা এসে পড়ে। ঠিক আছে, তবু আমরা নেক্সট ল, যেটা ল অফ ডোমিনেন্স অফ রিসিসিভনেস এর ক্ষেত্রে আমরা দেখি যে ডোমিনেন্ট ক্যারেক্টার আর রিসিসিভ ক্যারেক্টার আমরা অলরেডি ডিনোট বা আলাদা করে চলে আসে আমাদের ক্রস করার ফার্স্ট গ্যামেট যখন আমরা ক্রস করি প্যারেন্টাল জেনারেশনে, আমাদের ক্রসের সময় আমরা দুটো জিনিস পেয়ে যাই, কোনটা ডোমিনেন্ট ক্যারেক্টার, কোনটা রিসিসিভ ক্যারেক্টার। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের ইনকমপ্লিট ডোমিনেন্স আমরা দেখব, আমাদের নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব যে ইনকমপ্লিট ডোমিনেন্স জিনিসটা কি,
বা এটা কোনখান থেকে এসেছে বা কি, ঠিক আছে। আচ্ছা, ল অফ ডমিনেন্স অর রিসিভনেস। ম্যান্ডেল বলেছে যে আমাদের যে দুইটা পিওর, আমরা যদি একটা পিওর টল আর একটা পিওর ডোয়ার্ফের মধ্যে ক্রস করি, ঠিক আছে, P1 জেনারেশন প্যারেন্টাল জেনারেশন লিখি, F1 জেনারেশনে যখন আমরা দেখি ক্রসের ফলে আমাদের একটা হাইব্রিড কন্ডিশন এসে পড়ে, যেটা দ্বারা আমরা বলতে পারি যে যেটাকে আমরা বলি হাইব্রিড টল। আমি তোমাদেরকে যখন হেটারোজাইগোট একটা কন্ডিশন বলেছিলাম যে ডমিনেন্ট ক্যারেক্টারটা অলরেডি ডিনোট ফার্স্টে হয়, যেটা আমরা বলি যে বা এটা নামটা ওইটা দিয়ে হয় ডমিনেন্ট ক্যারেক্টারের নাম দিয়ে হাইব্রিড টল, ঠিক আছে। এটা মিক্স আপ আছে, ঠিক আছে, ক্যারেক্টারটা মিক্স আপ আছে, তো এই জন্য এটা ফার্স্ট ডমিনেন্ট ক্যারেক্টারটা আমাদের নাম অনুসারে এটা আমরা নাম দিই, ঠিক আছে। তাহলে আমরা এটা বুঝে যাচ্ছি যে এটা থেকে বা বোঝা যাচ্ছে যে কিভাবে ম্যান্ডেল ডমিনেন্স, ল অফ ডমিনেন্স এন্ড রিসিভনেস কিভাবে ডিনোট করেছিল, ঠিক আছে। আমরা এই ক্রসটার দ্বারা দেখতে পাবো, তোমরা ক্রসটা লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিতে পারো মোবাইল থেকে। যে আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলছিলাম তোমাদের ল অফ সেগ্রিগেশন, ম্যান্ডেলের যে দ্বিতীয় লটা, ল অফ মানে ম্যান্ডেলের ইনহেরিটেন্সের সেকেন্ড ল, ঠিক আছে। ম্যান্ডেল ল অফ সেগ্রিগেশনে কি বলেছিল যে আমরা দুইটা গ্যামেট মানে দুইটা জিন যদি আমরা নিই, দুই টাইপের জিন, এটা পিউটল একটা জিন পেয়ার আর ডোয়ার্ফের একটা জিন পেয়ার, ঠিক আছে। তাহলে আমরা গ্যামেট দুইটার থেকে কি পাচ্ছি, স্মল টি যেটা ডোয়ার্ফ, ঠিক আছে। এখন আমরা যদি ক্রস করার এখন জেনারেশনে দেখি, জেনারেশন সরকারে লিখছি ঠিক আছে। যেহেতু আগে আমরা দেখেছি আগে ভিডিও মানে আগে ডমিনেন্সের ল অফ ডমিনেন্সের মধ্যে যেহেতু দেখেছি যে আমাদের কি হয়, ডমিনেন্ট ক্যারেক্টারটা নাম হিসাবে আমরা নাম দিচ্ছি, এই জন্য এটা অ্যাজ ওয়েল হাইব্রিড টল, ঠিক আছে। এবার আমরা ক্রস করে দেখাতে পারি যে কি জন্য ম্যান্ডেল বলেছে যে ল অফ সেগ্রিগেশনে গ্যামেট গুলো সেগ্রিগেট বা আলাদা হয়ে যায়, বা আলাদা ভাবে আমরা বলতে পারি, নাম দিতে পারি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা ক্রস করে দেখে নিয়েছি যে কি কি আসছে আমাদের ক্রস করার পরে, ঠিক আছে। এটা আমরা লিখতে পারি টল, আমরা লিখি হাইব্রিড টল, ঠিক আছে। হাইব্রিড টল তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা দেখতে পারো কিভাবে লিখে নিতে পারো, তোমরা নোট করে নিয়ে নিতে পারো যে কিভাবে ক্রস গুলো হয়েছে বা কিভাবে গ্যামেট গুলো আমাদের সেগ্রিগেট বা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এরপরে এখানে আমরা দেখতে পারি যে কিভাবে ফিনোটাইপিক রেশিও আর জিনোটাইপিক রেশিও আমাদের আসবে। তাহলে ফিনোটাইপিক রেশিওটা কি হয়, ফিনোটাইপ তো আগে যে বলেছি যে ওভারঅল যে আমাদের এক্সটার্নাল ফিচারটা আছে আমাদের অর্গানিজমে এটা। তাহলে আমরা টল ইজ টু ডোয়ার্ফের ওভারঅল রেশিও, হাইব্রিড টল মানে আমরা টলে ধরতে পারি, এই জন্য টলের ওভারঅল যে ক্যারেক্টার গুলো আছে 3:1 হবে আমাদের রেশিও, ঠিক আছে।
জিনোটাইপিক রেশিওর মধ্যে টল ইস টু হাইব্রিড টল ইস টু ডুয়ার্ফ, এই তিনটার মধ্যে তখন রেশিও হয়। এই জন্য 1:2:1 হচ্ছে আমাদের জিনোটাইপিক রেশিও। অনেক সময় আমরা দেখি কি কোনো ক্রস বা কোনো মানে মনোহাইব্রিড ক্রস আসে না, ডাইহাইব্রিড ক্রস আসে না, আসে কি এক্সামের মধ্যে ফিনোটাইপিক রেশিও অফ মনোহাইব্রিড ক্রস আর জিনোটাইপিক রেশিও অফ মনোহাইব্রিড ক্রস। ডাইরেক্ট 1 মার্কসের কোশ্চেনে এসে বসতে পারে, এসে বসতে পারে, তোমরা এগুলো নোট ডাউন করে নাও, ঠিক আছে। আচ্ছা, ল অফ সেগ্রিগেশনের পরে এবার আমরা যে নেক্সট লটা দেখছি মেন্ডেলের ল অফ ইনহেরিটেন্সের মধ্যে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ঠিক আছে। এই ল এ মেন্ডেল কি বলেছিল যে ল অফ সেগ্রিগেশন যেহেতু সেগ্রিগেট করে, এখানে সেগ্রিগেটও করছে, যেহেতু আগে লটাতে আমরা দেখেছি সেগ্রিগেটও করে, আর ইন্ডিপেন্ডেন্টলি র্যান্ডমলি বা র্যান্ডমলি আমরা বলতে পারি যে মুভ করতে পারে, যে কোনো কম্বিনেশনে এটা বসতে পারে, ঠিক আছে। এটা যা কোনো ফিক্স থাকে না, এটা যে কোনো র্যান্ডম মুভমেন্টে বা কম্বিনেশনে এগুলো বসতে পারে। তো আমরা ক্রসটা দেখিয়েছি এখানে, দেখো প্যারেন্টাল জেনারেশনে পিওর ইয়েলো রাউন্ড আর পিওর গ্রিন রিঙ্কেলড এর মধ্যে আমরা ক্রস করেছি। ক্রস করার পরে আমাদের যে গ্যামেটস গুলো পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তারপর আমরা F1 জেনারেশনে হাইব্রিড ইয়েলো রাউন্ড এখানে পেয়েছিলাম লাস্ট আমরা যখন মনোহাইব্রিড ক্রস করেছি। এটা তো ডাইহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রসের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখছি F1 জেনারেশনে হাইব্রিড ইয়েলো রাউন্ড আমরা পেয়েছি এটার মধ্যে, ঠিক আছে। এটা আমাদের চারটা লাস্টে চারটা গ্যামেট, এখান থেকে আমরা এখানে পুট করেছি গ্যামেট গুলোকে। তারপরে ক্রস করার পরে আমরা কি আসছে এগুলো একটু দেখে নেব। ঠিক আছে। ক্রস করার পরে আমরা এগুলো এই গ্যামেটের যেগুলো কম্বিনেশন গুলো আসছে আমরা দেখে ফেলেছি, ঠিক আছে। এখানে আমরা দেখছি যে আলাদা আলাদা কম্বিনেশন যেগুলো হয়েছে এগুলো আমরা রিপ্রেজেন্ট করেছি চেকার বোর্ডের সাহায্যে, ঠিক আছে। এখন এগুলো আমরা নাম দিতে হবে, তারপরে এগুলো রেশিও কিভাবে, ফিনোটাইপিক রেশিও কিভাবে হচ্ছে, জিনোটাইপিক রেশিও কিভাবে হচ্ছে আমরা এটা দেখবো, ঠিক আছে। তাহলে একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেভাবে ক্রসটা আমি করেছি এবং নাম দিনি, ক্রসটা যেভাবে করেছি এটা লিখে নিতে পারো। আচ্ছা, এখন আমরা দেখবো কিভাবে আমরা বলতে পারি যে এটা কোনটা ইয়েলো রাউন্ড হয়, গ্রিন রাউন্ড কিভাবে হয়, ইয়েলো রিঙ্কেল বা গ্রিন রিঙ্কেল কিভাবে আসে, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল নিয়ে নেবো। সাপোজ আমার যদি ওয়াইটাও ক্যাপিটাল হয়, আমি যেটা লিখেছিলাম একটা ক্যাপিটাল, আমাদের যদি ওয়াইটাও ক্যাপিটাল হয় ফার্স্ট অফ অল, আর আরটাও যদি বড় হয়, ঠিক আছে। সাপোজ একটার কথা বলছি আমি, দুটার কথা বলছি না, তাহলে আমরা এটাকে ইয়েলো রাউন্ড, ঠিক আছে। সাপোজ এমন একটা ক্যারেক্টার যদি আমার যে কোনো কম্বিনেশনের মধ্যে আছে, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এটা ইয়েলো রাউন্ড। দেখে নাও আবার, এমন যদি কোনো কম্বিনেশন আমরা পাই তাহলে আমরা বলতে পারি এটা ইয়েলো রাউন্ড, ঠিক আছে। যদি আমার ওয়াইটা স্মল হয়
আরটা বড় হয় তাহলে আমরা তখন বলতে পারি গ্রিন রাউন্ড। ইফ ইন কেস যদি আবার স্মল ওয়াই এর আগে লার্জ একটা ওয়াই থাকে তাহলে কিন্তু এটা আবার ইয়েলো হয়ে যাবে, ঠিক আছে? এমন থাকতে হবে, যেমন একটা কম্বিনেশন আছে। তারপর আমরা দেখতে পাই ওয়াই আর, এখানে আরটা ছোট থাকতে হবে, ঠিক আছে? তাহলেই বলতে পারবো না এটা রিঙ্কেল। আর এখানে দুটোটা স্মল, এই জন্য তাহলে এইভাবে আমরা সবগুলো নামগুলো লিখতে হবে। আমি লিখে দিচ্ছি, তোমরা এটা নিয়ে নিলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ঠিক আছে, আমরা কম্বিনেশনের নামগুলো এবার লিখে ফেলেছি, ঠিক আছে? এবার আমরা ফিনোটাইপিক রেশিওটা কিভাবে বের করবো আমি দেখাই তোমাদেরকে। ইয়েলো রাউন্ড ইজ টু ইয়েলো রিঙ্কেল, এটা কিন্তু ফিনোটাইপিক রেশিও, ঠিক আছে? ফিনোটাইপিক রেশিও ক্ষেত্রে রিঙ্কেল ইজ টু আচ্ছা, ঠিক আছে? এবার আমরা কি দেখতে পাচ্ছি, ইয়েলো রাউন্ড আমাদের কয়টা আছে? ইয়েলো রাউন্ড এখানে একটা আছে, এখানে একটা, 3 4 5 6 7 8 9, আমাদের টোটাল 9টা ইয়েলো রাউন্ড আছে। আর আমরা এখানে লিখছি 9। তারপর আমাদের ইয়েলো রিঙ্কেল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? 3টা আছে। ঠিক আছে, তাহলে গ্রিন রাউন্ড আমাদের কটা আছে? এখানেও গ্রিন রাউন্ড 3টা আছে, একটা, দুইটা আর 3টা, ঠিক আছে? লাস্ট গ্রিন রিঙ্কেল, গ্রিন রিঙ্কেল শুধু আমাদের একটাই আছে লাস্ট পোরশনে, ঠিক আছে? দেখে তো তোমরা গ্রিন রিঙ্কেল একটা আছে, তাহলে এই জন্য আমাদের ফিনোটাইপিক রেশিও যেটা দাঁড়াচ্ছে 9:3:3:1, ঠিক আছে? এখন আমরা জিওগ্রাফিটা দেখবো, ফিনোটাইপিক রেশিও কিভাবে বের করতে হয় আমরা, ঠিক আছে? এবার আমরা এখানে 1 2 করে নাম্বার দিয়ে ফেলেছি, যাতে আমাদের এটা চেকার বোর্ডটা করতে ডাইরেক্ট ক্রসটা যেহেতু বড় তাহলে আমাদের সুবিধা হবে। আমাদের নাম্বার অনুসারে আমরা এখানে নাম্বার লিখে ফেলবো রেশিওর ক্ষেত্রে। রেশিওর নাম্বার না, রেশিওটা কিভাবে আসছে এই নাম্বারটা না, কম্বিনেশনের ক্ষেত্রে যে নাম্বারটা ইউজ করেছি এখানে লিখে ফেলবো। তাহলে আমরা এখানে লিখে ফেলি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? কম্বিনেশনের নাম্বার না, আমরা লিখে ফেলেছি যে এটা কোন কোন সেটে আমরা করেছি, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা যদি এই কম্বিনেশনটা দেখি তাহলে এটা শুধু একটা জায়গার মধ্যেই আছে, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলবো 1:2। দ্বিতীয় কম্বিনেশনটা আমরা দেখি, দ্বিতীয় কম্বিনেশনটা 2 দিয়ে দেখো, এখানে দেখা আছে 2:2, এখানে দুইখানে আছে। থার্ড কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি এই 3টা, দেখো এখানে 2। ফোর্থ কম্বিনেশনে যেহেতু দেখছো এই রুট ম্যাপটা দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? 4:2। 5 নাম্বারের কম্বিনেশনটা দেখো তোমরা, এটার মধ্যে আছে একটা। 6 নাম্বার কম্বিনেশনটার মধ্যে এইটা আর এটা, ঠিক আছে?
7 নাম্বারের মধ্যে দেখো একটাই, 8 নাম্বার কম্বিনেশনের মধ্যে এই দুইটা, ঠিক আছে, আর 9 নাম্বারের মধ্যে সেম একটা, ঠিক আছে। কম্বিনেশনটা যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এখানে আমাদের লস গুলো, মেন্ডেল লস অফ ইনহেরিটেন্স এখানে শেষ। তারপরে সামনের দিন আমি তোমাদেরকে বুঝাবো ক্র্যাশ ক্রস, ব্যাক ক্রস আর ইনকমপ্লিট ডমিনেন্স কি, ঠিক আছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে তোমাদের কোনো ডাউট থাকলে জানাতে পারো। ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা তোমাদেরকে এই যে তোমাদের ডাউট গুলো আছে এগুলো আমরা ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আজকের জন্য এখানেই শেষ।